ডিরেক্টরে হ্যাঁ ওনার দেন নাই ওই আপনার পেন্ডিং ওনার প্রশ্নগুলো সবই পেন্ডিং আছে। জাস্ট স্যারের একটা প্রশ্ন, আপনি স্পন্সর, আপনি যদি যতক্ষণ শেয়ার হোল্ড করবেন এটাকে আপনাকে কেউ স্পন্সরের বাইরে রাখতে পারবে না। কিন্তু ল্যান্ড অফ দ্য লজ হচ্ছে কখনো কখনো যে কোম্পানির পরিচালনায় সুশাসন আনার জন্য ওই নিয়োগটা করতে হয়। যেমন আমরা দেখেছি কিছু কোম্পানি যে আইনটা করেছে, এটা কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা 2012 সালে করেছিল যে 2% যদি কারোর শেয়ার হোল্ডার না থাকে তিনি ডিরেক্টর হতে পারবেন না, আপনি স্পন্সর থাকবেন। আপনি স্পন্সর আবার যদি সাথে ডিরেক্টর হতে চান তাহলে আপনাদের 2% শেয়ার থাকতে হবে। কেন করেছিল স্যার? করেছিল কারণ 99% পাবলিক শেয়ার, 1% শেয়ার নিয়ে আমাদের কয়েকজন হচ্ছে তার কোম্পানি চালাচ্ছিল বছরের পর বছর। আপনার নিশ্চয়ই মনে আছে স্যার, আপনাদের যখন শেয়ারটা কিনেছিলেন কোম্পানিটা আপনারা ফর্ম করলেন, 100% শেয়ার ছিল আপনাদের। আপনারা কজন ছিলেন স্যার? তো যেই কজন ছিলেন তারপরে কেন আপনাদের এখানে শেয়ারগুলো ছিল না? তারা কি সবাই শেয়ারটা রেখেছিলেন? ওই 63,000 যখন টাকা উঠলো পার শেয়ার, ওই হওয়ার ক্ষেত্রে কেউ কি শেয়ার বিক্রি করেছিলেন স্যার? আপনি করেননি, আপনি করেননি, কিন্তু আপনার সাথে অনেকেই করেছিল, যার কারণে ওই 30% আর 2% কমপ্লাই করার মতো পরিস্থিতি সবার ছিল না। এবং এই নিয়মটা যেটা এখানে বলা হচ্ছে যে বের করে দেওয়া হয়েছে, নো স্যার, 12 সালে আইনের দ্বারা। জি জি, আলোচনা চলতে থাকলে আমরা সংবাদ সম্মেলন আজকে সন্ধ্যা পর্যন্ত করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে যাও। আসছি, প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি যে জিনিসটা বলছেন আমরা কিন্তু এখানে কেউ বলিনি, ওনারা কাউকে বের করে দিয়েছেন। আপনাদের লেখা আছে, এই যে আপনাদের প্রেসকন, এই যে আপনি যেটা দিয়েছেন সেখানেই লেখা আছে। আমি একটু বলি ভাই, আমরা বলেছি যে তৎকালীন একটা নিয়ম হয়েছে 2%। এই 2% থাকার না থাকার কারণে অনেকে বের দিয়ে যেতে হয়েছে। কেউ বের করে দিছে এরকম কথাটা আমরা বলিনি। এখন 2% ভালো মন্দ সেটার তর্ক বিতর্কে এখন গিয়ে লাভ নাই, কারণ এটা 2012 সালে হয়েছে, সেই অনুযায়ী অ্যাক্ট হয়েছে। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তরে বলি, একটু আগে বলেছি তারপর আবার বলি। এই যে 5ই আগস্ট সরকার পরিবর্তন করলো, অনেকের নামে মামলা প্রত্যাহার হয়ে গেছে। আপনাকে স্পেসিফিক কোশ্চেন করছি, এসএমএস করতে আমি কোনো ইতিহাস চাই না। না, আপনি কি স্পেসিফিক প্রশ্ন করছেন? নবীনের যে এই রিপোর্ট, সেই রিপোর্টটা এখন ডিজোন করতেছে এইটা, রাইট? এটা হলো যে আপনিও তো অন করছেন না, আপনারাও অন করছেন না, কিন্তু কারণ আপনি এটা জানেন আপনি বলতেছেন ডিজোন করতেছে, এই তো। আমি আবার বলি, আপনাকে 3টা কোশ্চেন করেছি। জি। একটা হলো যে 36তম বার্ষিক সাধারণ সভায় যে 36 যে বার্ষিক সাধারণ সভা হয়েছিল, সেখানে সাধারণ সভায় 4জন ডিরেক্টরকে এখানে নেওয়া হয়েছে স্পন্সর ডিরেক্টর। সেটা এজিএম ছাড়া কি আর পাঠানোর সুযোগ আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই আপনারা যে রিপোর্টটা নিয়ে আসছেন, এই রিপোর্ট এখানে 2টি রিপোর্ট আপনাদের এই যখন আবার এই ডেটা লাইব্রেরি বোর্ড পুনর্গঠন করা হয় আদালতে রিজলভ করার পরে এখানে তখন বলছিল যে আপনাদের যে রিপোর্টটা দিয়েছে এটা আইডিয়া নিষ্পত্তি করবে। আইডিয়ার শুনানি হয়েছে, সেখানে এই 2টা কোম্পানি একনাবিন এবং হাওলাদার ইউজ তারা ওনাদের রিপোর্টটাকে প্রত্যাহার করেছে। রিপোর্ট প্রত্যাহার করার পরে আপনার এখানে আবার নিয়ে এসেছেন কেন? আর থার্ড কোশ্চেন করেছি যে আপনার সময় আপনি ডিমান্ড করেছেন যে ইউ ক্লেম দ্যাট যে ইউর টাইম অফ দ্য গোল্ডেন পিরিয়ড, হাউ ইজ ইট পসিবল? প্রথম প্রশ্নের উত্তরে যে এজিএম ছাড়া স্পন্সর ডিরেক্টর কোর্টের আদেশে হতে পারে, রাইট? প্রথম প্রশ্নের উত্তর আপনার। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন দেখছি অনেক কিছু পরিবর্তন হচ্ছে। কালকে যদি কথা বলতেছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আবার আসে, আজকে যে সমস্ত সিদ্ধান্ত সেগুলো আবার অনেক পরিবর্তন হবে। সুতরাং আমার ধারণা, আমি যে প্রশ্নের উত্তর যেভাবে দিতে চাই সেভাবে মোটামুটি দেওয়া আছে। স্বর্ণযুগের কথা বলেছে এই কারণে যে তখন অনেকগুলো প্যারামিটারকে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে বিজনেসের গ্রোথ। সাধারণত একটা প্রতিষ্ঠানের কতগুলো প্যারামিটার থাকে যে প্রতিষ্ঠানটা ভালো চলছে কি খারাপ চলছে। তার মধ্যে একটা হচ্ছে বিজনেস গ্রোথ, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আরেকটা হচ্ছে এক্সপেন্স কমিয়ে আনা। আপনারা যদি দেখেন 6 থেকে 12 পর্যন্ত হয়তো তথ্য কালেক্ট করে দেখবেন যে সেই সময় ম্যানেজমেন্ট এক্সপেন্স আমাদের যে লিমিট দেওয়া আছে ইন্ট্রা করতে তার মধ্যে ছিল। প্লাস আমি আগেই বলেছি যে আমরা 2টা জায়গায় জায়গা কিনেছি, বিল্ডিং করেছি, ঢাকা শহরে 3টা কমার্শিয়াল স্পেস কিনেছি, এগুলো সবই করেছি।
এবং যে জিনিসটা হচ্ছে যে সাধারণত আমরা মানে কিন্তু আপনারা কোনো ডিভিডেন্ড দিতে পারেন, একটা এটিএম করতে পারেন। এডিএম করতে পারেন, ডিভিডেন্ড দিতে পারেন, সেটা কিন্তু বোর্ডের আদেশে। সেটা কিন্তু এরকম না যে বোর্ড মনে করো আমরা এজিএম করবো না, ডিভিডেন্ড দিব না, এরকম নয়। আর কোর্টের আদেশে বাইরে যাওয়ার কি সুযোগ আছে না ভাই? না ওই আপনারা তো সেটাই বলতেছে, কোর্টের আদেশের বিরোধেই তো আপনারা অনেকগুলো কথা বললেন। তখনও তো এরকম হতে পারে যে কেউ একজন কোর্টে এরকম একটা মামলা করেছে, করিয়ে রেখেছে। আর এই ইন্স্যুরেন্স কোম্পানিটার মতো আর কোনো কোম্পানি আছে যে এরকম মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ি এরকম আর আছে? আরেকটা আছে? নাই। তাহলে এইটার পিছনে কেন? আজকে যে ঘটনাটা হচ্ছে, প্রশাসক ছিল তিনজন প্রশাসক ছিল। আপনারা দেখেছেন যে প্রশাসকরা কিভাবে দুর্নীতি করেছে, তাদেরকে জেলে যেতে হয়েছে। আপনারা কি একজনও চালের ব্যাপারে কথা বলেছেন? একজনও? ওনারা তো বলছেন যে ওনারা চাকরি যুক্ত, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তারা যখন এই ধরনের তদন্ত তথ্য দিচ্ছে, তাদেরকে কি আপনি অবশ্যই রাখবেন? আপনার বিরুদ্ধে যখন মিথ্যা অভিযোগ আনতেছে, যারা তৈরি করতেছে, সেই রকম জানার পরে আপনার একজন ম্যানেজমেন্ট, আপনি দায়িত্ব নিলেন, আজকে দেওয়া হলো, আপনি কি তাকে রাখবেন সাথে? এখন একটা জিনিস বলি, সাধারণত কি অফিসে 2-1 জন হয়তো জিনিসটা ইনভলভ হতে পারে, কিন্তু আপনার 50 জন, 60 জন, 100 জন নির্বিচারে কতজন কর্মী যেমন আপনাদের ছিল এখানে ডেল্টা লাইফে যখন এই ঘটনাটা ঘটে, কোন ঘটনা যে এই যে চাকরিচ্যুত করা হচ্ছে, কতজন এই যে মধ্যে এখানে যারা আছেন তারা কতজন তারা অলমোস্ট এখানে 50 জনের মতো আছেন, টোটাল কর্মী ছিল? মানে এরকম আরো আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কত হাজার কর্মী ডেল্টা লাইফে? এখন এই যে বলো যে আমি তো বারণ করে এক্সাক্ট ফিগার একজন বলুন, আপনি বলুন। আপনার যখন চাকরিচ্যুত করা হয় বা ডেল্টা লাইফে কত হাজার কর্মী ছিল? আপনি পদত্যাগ করেছেন, কিন্তু আপনারা কিন্তু সেটা বলেন না। এখানে আমি একটা জিনিস বলি, শোনেন। আচ্ছা, আপনাদের আরেকজন উপস্থাপক যিনি উপস্থাপন করলেন, তিনি তো বোধহয় চাকরিচ্যুত হননি, উনি চাকরি। আচ্ছা আমি একটা বলি, আচ্ছা, আমার এই যে থার্ড কোশ্চেনটা দেখেন, প্রশাসক যে দুজন প্রশাসক এখানে ছিলেন, প্রশাসকের আমলে তো কাউকে চাকরি দেওয়ার সুযোগ নাই। অ্যাজ পার টার্মস অফ রেফারেন্সে বলা হয়, প্রশাসকের সময় যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, যেটা মন্দিরের মৌলা ভাই জানেন, ওই সময় আমি অনেকগুলো নিয়োগের জন্য দিয়েছি। তাহলে প্রশাসকের আমলে নিয়োগ দেওয়াটা কি বৈধ? 2 নম্বর বিষয় হচ্ছে, যে কারণে প্রশাসক গঠন হয়েছিল, আমি এই নিউজটা করেছিলাম, সারা দেশ থেকে 18টা চিঠি দেওয়া হয়েছিল যে ডেল্টা লাইফে অনিয়ম হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। 8 আগস্টে 2000 সালটা আমার মনে নাই, একই দিনে একই সময় সবগুলো চিঠি আসছে। কেউ কুষ্টিয়া থেকে দিয়েছে, কেউ ময়মনসিংহ থেকে দিয়েছে, কেউ কক্সবাজার থেকে দিয়েছে। বাংলাদেশে যে মানুষগুলো লিখতে পারে না, কারণ হাতে যে সাইন সেটা একেবারে পড়া যাচ্ছে না, এইরকম টাইপের মানুষ, তারা চিঠি দিচ্ছে একই দিনে একই সময়ে এসে পৌঁছাচ্ছে এবং একই বক্তব্য। এটা তখন আমরা প্রশ্ন করেছিলাম, আইডিয়ার চেয়ারম্যান কিন্তু উত্তর দিতে পারেননি। এবং পরবর্তীতে ওই লোকগুলোর কাছে আমি গিয়েছিলাম, তারা বলতো যে আমি তো জীবনে কোনোদিন ঢাকায় যাই না, আমি আইডিয়ার চেয়ার করি। এটা আমার নিউজ আছে, মৌলা ভাই দেখলে বলবেন, আমার এটা তো কিন্তু এখন নিউজটা আছে। তাহলে আমি বলছি যে ডেল্টা লাইফে যে ভ্যাট দেয়নি, ট্যাক্স দেয়নি, 300 কোটি টাকা রেখে দিয়েছে, তারা সেটা নিয়েও ইউজ করেছিলাম, প্রশাসক বসানো নিয়েও ইউজ করেছিলাম। দুর্নীতি যেখানে অনিয়ম হয় সেটা আমরা ইউজ করি। আপনার কাছে প্রশ্ন এটা, যে প্রশাসক বসানোর বৈধতা নিয়ে যখন আমি নিউজ করে প্রশ্ন করে প্রমাণ করে দিয়েছি, তারপরে সেই প্রশাসকের আমলে বসা প্রশাসক হচ্ছে চাকরি দেওয়াটা কতখানি বৈধ এবং তাকে রাখাটা কতখানি বৈধ মনে হয়? এখন একটা জিনিস হচ্ছে, যদি নিয়মের ব্যত্যয় করে থাকে কেউ, আমি তো 12 বছর ধরে নাই আমি বলছি ভাইজান কোন নিয়ম কোন সালে জিজ্ঞেস করুন তো নিয়মটা আমি তো জিজ্ঞেস করছি যে ওটা জিজ্ঞেস করুন। আমি তো বললাম যে কয়জন নিয়োগ পেয়েছে। না না, আমি আপনার প্রশ্নের উত্তর সাধারণভাবে দিই। আমার এই যে লাস্ট কোশ্চেন উত্তর, সেটা হচ্ছে যে নিয়মের ব্যত্যয় যদি কোনো সময়ে কেউ করে থাকে, আমরা কিন্তু এটাকে সাপোর্ট করছি না। আপনারা কিন্তু বলেনও না সেটা। আপনারা কিন্তু পত্রপত্রিকা অনেক রিপোর্ট না, লিখেছেন। আপনারা কোথায়? 22 সালের মানে রিপোর্ট। কোন জায়গাটা বলা, আপনি আমাকে স্পেসিফিক মোশাররফ সাহেব ঘুষ চেয়েছিল, সেটা সরাসরি তার অডিও রেখে তার সাথে কথা বলার পরে উনি আমার সাথে স্বীকার করেছেন। সেই রিপোর্টটা সমকালে ছাপা হয়েছিল এবং তার আমরা কি মোশাররফ সাহেবকে ডিফেন্ড করছি কোথাও? না, কিন্তু আপনি কিন্তু বলেন নাই কিন্তু। না, এই যে আপনি আমার বলার স্কোপটা কি আছে? আমি আপনাকে প্রশ্ন করি, আপনাকেই আমি প্রশ্ন করি, জি। আমি কি মোশাররফ সাহেবকে নিয়ে সংবাদ সম্মেলন করছি? আচ্ছা, আপনি সংগঠন সম্মেলন করছেন, 3,687 কোটি টাকা দুর্নীতি লোপাট হয়ে গেছে, পকেটে নিয়ে চলে গেছে, আপনাদের বক্তব্যটা সেরকম, এবং আপনিও স্বীকার করছেন যে এরকম হয় না। আচ্ছা, সেইরকম একটা ঘটনায়, যে ঘটনায় যে 3,600 কোটি টাকা যে তদন্ত বের করলো, যে মোশাররফ সাহেব তিনি নিজে স্বীকার করেছিলেন আসলে তিনি টাকার জন্য টাকা চেয়েছিলেন, তাহলে তারপরে হচ্ছে
যে এই দুর্নীতি রেডি এখানে মোশাররফ সাহেব নাই। আপনার যদি তাকে প্রশ্ন করতে হয় তাহলে মোশাররফ সাহেবের বাসায় যাইয়ে তাকে প্রশ্ন করতে পারেন। যে আমার প্রশ্ন করার আছে, ওনার রেকর্ড আছে, ওইটা এখানে আচ্ছা যাই হোক, আমরা আপনি যেটা বলেন, আপনি এইটা এই 3600 কোটি টাকাটা আপনি তথ্য দেন, এটা প্রমাণ দেন না। হ্যাঁ, প্রশাসকের রিপোর্টে আছে। ওটা ওটা বাতিল হয়েছে, যেটা আপনি আবার আপনি তো শুনে নেন এতক্ষণ কথা। প্রশাসকের রিপোর্টে পরিষ্কার লেখা আছে। প্রশাসক জেলখানায় গেছিল, যে প্রশাসক না, যে প্রশাসকের কথা বলছেন তারা দুজন জেলখানায় গেছে। উনি এক্স সেক্রেটারি, উনি রিপোর্ট দিতে, সেই রিপোর্টে যে দুজনের মাঝে মামলা চলছে তারা জেলখানায় গেছে, জেনারেল প্রমাণিত। কুদ্দুস খান, কারণ উনি এক্স সেক্রেটারি, ওনার রিপোর্টে পরিষ্কার বলা আছে ৩৬৮৭ কোটি টাকা। আপনারা ওটা দেখেন, ওই এক নাবিনের রিপোর্টটা আপনি যে দেখতেছেন, আপনি তো ওনাকে আপনার এদিকে বুঝাবেন, আপনি তো বুঝবেন না। আপনি অডিট রিপোর্ট করতে পারেন, অডিট করতে পারেন আপনি করে দেখেন। অডিট আপনার কাছে বস্তু আছে, আপনাকে তো করাই গেছে 2 দিন আগে। আচ্ছা আমরা একটু শেষ করতে চাই, কারণ এই ধরো যে আমরা চেষ্টা করলে যদি আমরা প্রশ্ন উত্তর করতে চালাতে অডিটটা আছে। আচ্ছা ভাই প্লিজ একটু ইয়ে করি আমরা